আপনারা শুনছেন রঙ্গ বক্সের বিশেষ নিবেদন রোববারের গপ্প। আজ আপনাদের জন্য অনন্যা রায়চৌধুরীর লেখা প্রাক্তন গল্পের বিভিন্ন চরিত্রে ইন্দ্রনীল, ঋতুপর্ণা, সুকন্যা এবং রৌনক, ধ্বনি মিশ্রণ এবং শব্দ পুনর্যোজনায় ইন্দ্রনীল মজুমদার। শুরু হচ্ছে আজকের রোববারের গপ্প প্রাক্তন। নমস্কার, আমি হলাম প্রকাশ তালুকদার। টুকটাক গল্প টল্প লিখি আর কি। তবে এক্ষেত্রে আমি এই গল্পের কথক, মানে ইংরাজিতে যাকে বলে ন্যারেটর। আর আপনারা এই মুহূর্তে যে গল্পটি শুনছেন তার নাম হলো প্রাক্তন। কি নামটা শুনেই ভ্রু কুঁচকে গেল নাকি? আমি তো বলবো মাঝে মাঝে ভ্রু কুঁচকে যাওয়া ভালো। তাহলে মনের ভিতরের অনেক রকমের ভাবনা, কৌতূহল প্রভৃতি তৈরি হয়। কি ঠিক তো? তা আপনারা কি বলেন? যাই হোক, চলুন শুরু করে দিই আজকের গল্প। প্রথমেই আপনাদেরকে আলাপ করাবো এই গল্পের মূল চরিত্র রক্তিমের সাথে। সে পেশায় একজন আর্টিস্ট। নানা ধরনের ফ্যাশন ডিজাইনের ছোট বড় কোম্পানির মডেলদের জন্য পোশাক ডিজাইন করে আর কি। আসলে আর্ট কলেজের একজন কৃতী ছাত্র কিনা। অতএব অতি সহজেই কি আঁকা টাকা সব ছেড়ে বসে থাকতে পারে বলুন তো? তবে রক্তিমের অবশ্য সাইডেও একখানা পোস্টার, হোর্ডিং, ব্যানার এসবের বিজনেস আছে। তাই সেই সূত্রে তাকে প্রায় কলকাতার বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। ছেলে হিসেবে সে খুব ঠান্ডা মাথার। না হলে এক হাতে সংসার আর এক হাতে দুইখানা ব্যবসা সামলানো কিন্তু চারটিখানি কথা নয়। ও হ্যাঁ, ভালো কথা, কথায় কথায় রক্তিমের সংসার করা বলতে মনে পড়ল। চলুন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই এই গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র তথা রক্তিমের স্ত্রী ইতির সঙ্গে। ইতি বড়ই ভালো মেয়ে এবং কলকাতার স্বনামধন্য একটা কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাশ করা ইতিহাসের ছাত্রী। পড়াশোনাতে ভালো হওয়ার দরুন তার আরও পড়াশোনা করার ইচ্ছা থাকলেও সেই ইচ্ছা আর সফল হয়নি। কারণ সে মাস্টার্সের ফর্ম তোলার কিছুদিন পরেই তার মা মারা যায় এবং তার বাবা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সুপাত্রর তালিকা থেকে বেছে বেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য রক্তিমকে নির্বাচন করেন। তারপর একটি শুভ দিন দেখে রক্তিম আর ইতির 4 হাত এক করে দেন। সেই থেকে রক্তিম আর ইতির বিবাহিত জীবন ভালো মন্দ মিশিয়ে যাদবপুর 8বির কাছে একটা 3 কামরার ছোট্ট ফ্ল্যাটের ভিতরে কাটছে। এই 3 বছরের বিবাহিত জীবনে তারা এখনো পর্যন্ত নিঃসন্তান। না, চেষ্টা যে চালায়নি তা নয়, কিন্তু ওই যে একটা কথা আছে না, যতক্ষণ না পর্যন্ত উপরওয়ালা চাইছেন ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করেও কিচ্ছু হওয়ার নেই। বিয়ের 2য় বছরের মাঝামাঝি ইতি প্রেগনেন্টও হয়েছিল, কিন্তু সেই সময় ভাগ্য তাদের সাথ দেয়নি। বন্ধুর বাড়ির বাথরুমে পা পিছলে ইতি পড়ে যায়, আর তাতেই তার মিসক্যারেজ হয়। 1 বছর আগের ঘটনা। ইতি, এই ইতি, আর কতক্ষণ দেরি করবে? রাত 1টা বেরিয়ে 2টো বাজতে চললো। আজ কি সারাটা রাত বাথরুমে থাকবে নাকি? আরে গা ধুচ্ছি, আসছি। উফ, ওনার যেন বউকে ছাড়া ঘুমই আসছে না।
অন্য সময় যখন আমাকে একা একা ফ্ল্যাটে রেখেই কাজে চলে যাও তখন? বারে বাবা, হ্যাঁ, বউ ভক্ত হতে চেষ্টা করছি, ওনার জন্য পোষাচ্ছে না। ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়লাম, তুমি যা ইচ্ছা করো। গুড নাইট। এই যে কর্তামশাই, রেগে মেগে কি ঘুমিয়ে পড়লেন? জানি না, কথা বলবো না, তবে ঘুমোতে চেষ্টা করলেও সহজে ঘুম আসে না, কারণ সুন্দরী বউ থাকলে রাতের ঘুম উড়ে যায়। ও তাই বুঝি? তা না তো কি। হ্যাঁ, দেখবে দেখবে এক্ষুনি সব মজা টের পাবে। এই না না, ছাড়ো ছাড়ো। কেন শুনি? তোমার উপরে ট্যাক্স আরোপ হয়েছে বুঝি? না তা নয়, কিন্তু এই অবস্থায়। এই অবস্থা মানে কি অবস্থা? বলছি বলছি, বলো বলো। আপনি বাবা হতে চলেছেন। কি? সত্যি? কবে বুঝলে? এই তো এক্ষুনি। তবে কালকে আগে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। হ্যাঁ, কিন্তু আমার তো আজকে সারা রাত ঘুমই আসবে না। আগে কালকে সকালে উঠেই তোমার বাবা আর আমার বাবা মাকে ফোনে খবরটা দিতে হবে। তবে এখন থেকে কিন্তু আপনাকে আরও রেসপন্সিবল হতে হবে কর্তামশাই। যখন তখন হুটহাট করে বউকে বাড়িতে একা একা রেখে বেরিয়ে যাওয়া চলবে না। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এখনই এত কপালে ভাঁজ ফেলতে হবে না। আই লাভ ইউ। পরের দিন একদম সকাল থেকেই সব জায়গায় ফোনাফুনি শুরু হয়ে গেল, আর তার সাথে ঢল নামল অসংখ্য ওয়েল উইশারের গাদা গাদা শুভেচ্ছা বার্তার। আজ রক্তিম একদম অন্য মেজাজে রয়েছে। সত্যি একটা খুশির খবর যে কিভাবে এক লহমায় ধুইয়ে দিতে পারে কিছু বছর আগেকার যাবতীয় বিষাদময় তিক্ত স্মৃতি, তা রক্তিম এবং ইতিকে দেখলে আর একবার টের পাওয়া যায়। রক্তিম এই খবরটা পাওয়ার পর বেশ কিছুদিন ইতির কাছ থেকে একটা পাও নড়েনি। ইতি মনে মনে রক্তিমের এমন পাগলামি দেখে বেশ অবাকই হয়েছিল। তাদের দুজনের মনের মধ্যে তখন একটাই ভাবনা বারবার ঘোরাফেরা করছিল যে সবকিছু বাধা বিপত্তি কাটিয়ে তারা একটা সুস্থ ফুটফুটে শিশুর বাবা মা হয়ে উঠতে পারবে তো। কিন্তু ওই যে কথাতেই আছে না, কার ভাগ্যে নিষ্ঠুর পরিণতি কখন কিভাবে আসে তা বোঝাই যায় না। ঠিক দিন 20 পর রক্তিমের হলদিয়ার এক বড় কোম্পানিতে কাজের সূত্রে ডাক পড়ল। তাই রক্তিম অগত্যা মনের ভিতরে এক রাশ চিন্তা নিয়েই হলদিয়া যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগল। বলছি ম্যাডাম, এখন আমি অফিসের কাজে বেরিয়ে যাচ্ছি বলে কিন্তু একদম হাতির 5 পা দেখবে না, খুব সাবধানে থাকবে। আমার তো যেতে ইচ্ছেই করছে না, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে, তুমি বেশি চিন্তা করো না তো। স্নেহা রূপা এরা তো সবাই আছেই, এছাড়া কদিনের তো ব্যাপার। এই শোনো, আরেকটা কথা, ওই পরশুদিন তোমায় আর রূপার জন্মদিনের পার্টিতে যেতে হবে না। একে আমি থাকছি না, তার উপরে তোমার এখন এই অবস্থা চলছে, ওরা নিজেদের মধ্যেই তো মশগুল হয়ে থাকবে, তোমার একটুও খেয়াল রাখবে না। আমি যথেষ্ট ম্যাচিওর রক্তিম, নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তুমি এত ভেবো না, বরং চেষ্টা করো তাড়াতাড়ি কাজটা মিটিয়ে বাড়ি চলে আসার। আমার কথাটা শোনো, কিন্তু বারবার বারণ করে গেলাম। আচ্ছা, আসছি তাহলে, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার। তাড়াতাড়ি ফিরে এসো, আই উইল মিস ইউ। দিনটা ছিল 28শে জুলাই। আজ ইতির বেস্ট ফ্রেন্ড রূপার জন্মদিন। রক্তিমের বারণ না শুনেই ইতি একদম সকাল সকাল পাড়ি দিয়েছে রূপার বাড়ির উদ্দেশ্যে। তবে হ্যাঁ, সে যে আজ রূপার বাড়ি যাবে এ কথাটা কিন্তু রক্তিম
রক্তিমকে ভয় জানায়নি। ইতি ভেবেছে রক্তিম কালকের বাড়ি ফিরে এলে সে সত্যি কথাটা বলে দেবে। ওদিকে রক্তিমও কালকের বাড়ি ফিরবে বলে তাড়াতাড়ি তার সব কাজ সারছে। দুজনের মধ্যেই তখন খুব আনন্দ। এখন ঘড়িতে দুপুর ঠিক 4টে বাজে। রক্তিম লাঞ্চ সেরে মন দিয়ে হিসেব করছে। ঠিক এমন সময় তার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল রূপা সেন কলিং। হাই রূপা, হ্যাপি বার্থডে। প্লিজ কিছু মনে করো না, আমি আর রক্তিম, তুমি এখন ওসব ছাড়ো না। বলছি কি, ইতির না মিসক্যারেজ হয়ে গেছে। আসলে ও আমার বাড়িতে এসেছিল বার্থডে উপলক্ষে, সব ঠিকই ছিল, কিন্তু আচমকা না মাথাটা ঘুরে গেছে ওয়াশরুমে পড়ে গিয়ে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। হোয়াট? ইতি তোমার বাড়ি গিয়েছিল? আমার মিথ্যে কথা বললো? রক্তিম প্লিজ, তুমি এখন ওসব ছাড়ো না। বলছি যে আমরা না ইতিকে নিয়ে পক নার্সিং হোমে অ্যাডমিট করেছি। তুমি চলে এসো প্লিজ। আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি হোয়াটসঅ্যাপটা একবার চেক করে নিও। ব্যাস, সেই দিনের ঘটনার পর থেকেই ইতি ও রক্তিমের ভিতরের মান অভিমানের পাহাড়টা যেন একটু বেশি মাথা চাড়া দিয়ে উঠেছিল। তৈরি হয়েছিল বেশ কিছুটা দূরত্ব। ইতির মিসক্যারেজটা নিছকই একটা দুর্ঘটনা হলেও মনে মনে রক্তিম কখনোই ইতিকে ক্ষমা করতে পারেনি। সে এখনো বিশ্বাস করে ইতি যদি সেই দিন ওখানে না যেত তাহলে হয়তো তাদের সন্তান ঠিকঠাক ভাবেই ভূমিষ্ঠ হতো। ঘটনাটার পর থেকেই ইতি বহুবার রক্তিমকে আবার সবকিছু নতুন করে ভাবনা চিন্তা করার কথা বললেও রক্তিম আর আগের মতো গা করেনি। রক্তিম, রক্তিম, ঘটনাটা প্রায় 6 মাস হয়ে গিয়েছে। আমরা কি আবার একবার নতুন করে চেষ্টা করতে পারি না? দেখো ইতি, আমি বাড়িতে থাকি না, আর তুমি মুখে নিজেকে যতই এনাফ ম্যাচিওর বলো না কেন, কাজে সেটার প্রমাণ একদমই মেলে না। যাই হোক, তোমাকে একটা কথা এক্ষুনি জানিয়ে দিই, আমি এই মুহূর্তে এসব নিয়ে কিচ্ছু ভাবছি না। সামনে অন্যান্য অনেক প্ল্যানস আছে। ও আচ্ছা, গাদা খানেক জামা ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছো দেখলাম, তা কোথাও যাবে নাকি? আজকে নিয়ে 4 দিন হয়ে গেল আমি বাড়িতে ফিরেছি। জামাগুলোকে তোমায় ফিরেই মেশিনে দিতে বলেছিলাম, তোমার বোধহয় খেয়াল ছিল না, তাই আমি দিয়ে দিলাম। আর আগামীকালকে আমায় দুর্গাপুর যেতে হবে। যদিও তোমাকে মাসের প্রথমেই কথাটা বলেছিলাম, তুমি হয়তো সেটাও। সরি রক্তিম, ভেরি সরি। কটা দিন সময় দাও, সব ঠিক হয়ে যাবে। ছাড়ো ইতি, দেরি হয়ে যাচ্ছে। আমার স্নান সেরে একবার দিদির বাড়ি যেতে হবে। পাপ্পুর খুব জ্বর। আমি জানি রক্তিম, তুমি আমায় ক্ষমা করতে পারোনি, কিন্তু কটা দিন যদি একটু আমার পাশে থেকে সময় দাও, আগের মতো আবার সব ঠিক হয়ে যাবে। রক্তিম নেমে এলো তার অতীত কল্পনার জগৎ থেকে বাস্তবে। রক্তিম এখন বাড়ি ফিরছে। 2 দিন আগে রক্তিম হোর্ডিংয়ের কাজে দুর্গাপুর গিয়েছিল। আজ কাজ মিটে যাওয়ার পর সে নিজেই তার ছোট্ট বাহন মারুতি সুজুকিতে চেপে নিজেই ড্রাইভ করে বাড়ি ফিরছে। আপনারা এতক্ষণ ধরে আমার মুখে রক্তিম আর ইতির যে বিবাহিত জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুনছিলেন, তা ছিল আসলে রক্তিমের গাড়ি চালাতে চালাতে স্মৃতির উকি ঝুঁকি। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন, রক্তিম গাড়ি চালাতে চালাতে 1 বছর আগের দুঃসময়টার কথাই ভাবছিল। ঘড়িতে এখন রাত্রি ঠিক 11:05 বাজে। রক্তিম
ধীরে ধীরেই গাড়ি চালাচ্ছিল। আসলে সে খুব সাবধানী মানুষ, অধিকাংশ কাজই সে সাবধানে করতেই অভ্যস্ত। রক্তিম যেন তার নিজের ভাবনায় বিভোর হয়েছিল, কিন্তু আচমকাই তাকে সমস্ত ভাবনার মায়াজাল থেকে ছিন্ন করে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনলো একটা কালো কুচকুচে বেড়াল। এই মিশমিশে অন্ধকারেও তার চোখ দুটো কি ভয়ানক ভাবে চলছে। রক্তিম শীঘ্রই গাড়ির ব্রেক কষল। তারপর এক রাশ বিরক্তি নিয়ে নিজের মনে মনেই বলে উঠল, ভাগ্যিস আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছিলাম, নাহলে আরেকটু হলে কেলো হয়ে যাচ্ছিল আর কি। দেখি কটা বাজে, বাবা 11টা বেজে গিয়েছে। না, হাইওয়েতে ওঠার আগে একটা সিগারেট ধরাই, মাথাটা ভীষণ ভার ভার লাগছে। মোবাইলটা বাজছে, ইতি মনে হয় ফোন করছে। কি যে করে পাগলিটা। হ্যালো হ্যালো হ্যালো, কি গো, কোথায় ছিলে, কি করছিলে? আমি আগেও 3বার ফোন করেছি, ধরলে না তো। কুল ইতি কুল, আমি অলরেডি গাড়ি নিয়ে রওনা হয়ে গেছি। আশা করছি ওই মোটামুটি সকাল 5টা-6টার দিকে বাড়ি পৌঁছে যাব। আসলে তখন গাড়ি চালাচ্ছিলাম তো, তাই কলটা রিসিভ করতে পারিনি, সরি। ও না না, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি এসো, তখনই কথা হবে। সাবধানে এসো কিন্তু, রাখছি। এই ইতি, শোনো শোনো, রেখো না। ফোন যখন করেইছো তখন তোমায় একটা কথা বলতে চাই। চিন্তা করো না, আমি গাড়ি সাইডে রেখেই তোমার সাথে কথা বলছি। খুব গুরুত্বপূর্ণ কথা নাকি? হ্যাঁ, খুব 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 গুরুত্বপূর্ণ। বেশ, তবে বলো। ইতি, আমি আরেকবার তোমার সাথে নতুন করে ভবিষ্যতের পরিকল্পনা করতে চাই। রক্তিম, ইতি, কেঁদো না, প্লিজ কেঁদো না। আমি জানি তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি, কিন্তু এখন আর তোমার সাথে দূরত্ব বজায় রেখে থাকতে পারছি না। এবারে সত্যি নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করতে চাই। আই লাভ ইউ, আই লাভ ইউ। সাবধানে এসো, অপেক্ষায় রইলাম। খুব শান্তি লাগছে, খুব খুব শান্তি লাগছে, মনটা বেশ চাঙ্গা লাগছে। তাহলে বরং আমার প্রিয় গানটাই চালিয়ে দিই। কতদিন কারোর সাথে গলা মিলিয়ে গান গাওয়া হয় না, সেই একসাথে ডুয়েট গেয়েছিলাম, কম করে হলেও 2009 সালে প্রিয়ার সাথে। প্রিয়া। মানুষ দীর্ঘশ্বাস নিয়ে কিছু পুরনো স্মৃতি ভাবতে বসলেই নিমেষে কখন যেন বহু বছর আগে ঘটা স্মৃতিপটে অনায়াসেই ডুব দিয়ে দেয়। তখন না থাকেই তার বাস্তব সম্পর্কিত হুঁশ বা না থাকে চেতনা। তার রক্তিমের ক্ষেত্রেও এর কোনো অন্যথা হলো না। সেও পাড়ি দিল আজ থেকে প্রায় 14 বছর আগেকার স্মৃতির বেড়া জালে। ও হ্যাঁ, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, একটু আগে রক্তিম যে মেয়েটির নামে দীর্ঘশ্বাস ফেলল, সে কিন্তু এই গল্পের আর এক অন্যতম মুখ্য চরিত্র। আসুন তবে জেনে নি তার সম্পর্কে কিছু কথা। প্রিয়া আর রক্তিম হলো একই কলেজের সহপাঠী। রক্তিম যেমন ভালো আঁকত, তেমন পাল্লা দিয়ে প্রিয়াও কিন্তু কিছু কম যেত না। এক কথায় খুব সহজে বলা যায়
তারা দুজনেই ছিল ভীষণ ভালো শিল্পী। আর্ট কলেজের সেকেন্ড ইয়ারে পড়াকালীনই রক্তিম গ্রাম থেকে আসা এই সহজ সরল শান্ত মেয়েটার প্রেমে পড়ে যায়। বেশিরভাগ মানুষেরই প্রেম পর্বের সূচনা ঘটে কোনো একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। এক্ষেত্রে রক্তিমের জীবনেও আলাদা কিছু ঘটেনি। রক্তিমের আজও মনে আছে, সে তখন কলেজ ইউনিয়নের ডাকা বুকো নেতা, সব মেয়েদের হার্টথ্রব। মনে মনে এই যে ওকে নিয়ে মেয়েদের মধ্যে এত গুজুর গুজুর ফুসুর ফুসুর হতো, এটা কিন্তু সে ভালোই এনজয় করত। এক ইয়ারের প্রিয়া নামক শান্তশিষ্ট মেয়েটা রক্তিমের যে চোখে পড়েনি তা নয়, তবু রক্তিম এই 1 বছরে তার সাথে যেচে একটা কথাও বলতে যায়নি। কিন্তু ওই কথাতেই আছে না, কখন কার সাথে কি ঘটে যায় সেটা একমাত্র ভগবানই জানেন। কি শ্রোতা বন্ধুরা, ব্যাপারটা একটু হলেও আঁচ করতে পেরেছেন, তাই তো? আসুন তবে ব্যাপারটা আপনাদের কাছে আরেকটু খোলসা করতে সোজা আজ থেকে প্রায় 14 বছর আগে রক্তিম আর প্রিয়ার কলেজ জীবনের অধ্যায় থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক 14 বছর আগে কলেজের একটা অনুষ্ঠান। আমাদের সামনে এখন গান গাইতে আসছেন এই কলেজেরই 2য় বর্ষের ছাত্রী প্রিয়া। প্রিয়া? এই শ্যামল, এই আমাদের ইয়ারের মেয়েটা নাকি? হ্যাঁ তো। ও বাবা, কেসটা হাইলি সাসপিশাস। মেয়েটা যে গান গাইতে পারে তা তো জানতাম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করি ধরতে গেলেম আর পেলেম না, ধরে ধরে মনে করি ধরতে গেলেম আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাব তরঙ্গে। গানটা দারুণ গায় কিন্তু, কি বলিস শ্যামল? এই রে, কেস জন্ডিস। মানে? না মানে কিছুই নয়, কেসটা জন্ডিস আর কি, জন্ডিস জন্ডিস, বুঝলি না? এই দাঁড়া, প্রিয়ার নাম্বারটা তোকে পাঠিয়ে দি, নে মজা নে। কোথায় গেল? এই না, আমি ওর নম্বর নিয়ে কি করব শুনি? নাম্বার নিয়ে কি করবে শুনি? ন্যাকা চন্ডী, নাম্বার নিয়ে কথা বলবে, কথা। আমি যেন কিছুই বুঝছি না। তোমার মনের মধ্যে যে এখন দুম দুম করে দামামা বাজছে, তার শব্দ আমি বাইরে থেকেই শুনতে পাচ্ছি, বুঝলে চাঁদু? অনেক হয়েছে, নাও নাও। তারপর প্রিয়া আর রক্তিমের বন্ধুত্বের সূচনা হলো। চলতে লাগলো রাত দিন SMS আর ফোন। আর আজ তারা প্রথম কলেজের বাইরে কোথাও একে অপরের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যাকে বলে ফার্স্ট ডেটিং আর কি। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি, তোমাকে অনেকক্ষণ ওয়েট করালাম। ভালো তো, যত আমাকে ওয়েট করাবে তত আমার কাছে তাড়াতাড়ি করে আসার জন্য ছটফট করবে। বয়েই গেছে? মোটেও বয়ে যায়নি ম্যাডাম, ঘটনাটা আসলে তাই হয়েছে। না হলে আপনি শুধু শুধু এসে কাতর মুখে ওভাবে সরি বলতেন না। বাবা, এমনভাবে বলছো যেন আমি কত আপন, কত কাছের লোক। হ্যাঁ, আপন তো বটেই,
না হলে যে ছেলেটা 1 বছরের ক্লাসে একদিনও তোমার সঙ্গে কথা বলেনি, সেই ছেলেটা যখন তোমার সাথে কথা বলতে শুরু করলো, তখন তুমিও কেমন অবলীলায় কথা বলতে থাকলে। তারপর আবার আজ চলেও এলে দেখা করতে, তাও আবার কলেজের বাইরে। তাই তো, ঠিকই তো। কত বোঝো তুমি। তা এখানে ডাকলে যে, কি যেন একটা বলবে বলছিলে, তা সেটা বলো শুনি। শুধু কি একটা কথা? কত কথাই না তোমাকে বলতে চাই, কিন্তু বলি না, কারণ তোমার হাতে সময়ের অভাব। তাই এই এবারে বলো তো, কি বলবে বলছিলে? হ্যাঁ, বলছি। আমার না তোমাকে খুব ভালো লাগে। মানে আমি তোমাকে খুব 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 পছন্দ করি। আচ্ছা আচ্ছা, হয়েছে, থামো এবার। যা বোঝার আমি বুঝে গেছি। শোনো, আমার সাথে কটা দিন মেলামেশা করো, তারপর দেখো তোমার এই পছন্দটা ভালো লাগাটা থাকছে কিনা। যদি থাকে আরেকদিন না হয় নিজেকে গুছিয়ে নিয়ে আসল কথাটা বলে দিও। সত্যি তুমি না, দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না। আরে মেয়ে তো, ওরকম একটু না করলে ছেলেরা পাত্তা ফাত্তা দেবে না। ব্যাস, এইভাবেই শুরু হয়েছিল রক্তিম আর প্রিয়ার প্রেম পর্ব। সারাটা কলেজের প্রায় সবাই জেনে গিয়েছিল তাদের দুজনের প্রেমের কথা। তখন দুজনেই হাওয়ায় ভাসছে, দুজনেই দুজনকে নিজের কাছে মেলে ধরছে প্রতিদিন। মান অভিমান খুনসুটিতেই কাটছে দিন রাত। কলেজের প্রায় প্রতিটা অনুষ্ঠানেই তাদের একসাথে গাইতে দেখা যাচ্ছে। তাদের দুজনকে পাশাপাশি একসাথে দেখে এতটাই ভালো লাগতো যে কলেজের অন্যান্য কাপেলদের ছেড়ে তাদেরকে নিয়েই চর্চা হতো বেশি। নানান জনের নানান ধরনের কথা শুনে প্রিয়ার মুখ একটু ভার হলেও রক্তিম কিন্তু ব্যাপারটা নিয়ে বেশ মজা পেত। ওদের দুজনের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হুট করেই উপরওয়ালা তাদের সম্পর্কে কেমন করে যেন একটা দাড়ি টেনে দিলেন। দিনটা ছিল 15 অগস্ট। ঘড়িতে তখন দুপুর 3টে বাজে। রক্তিম শ্যামলের ফ্ল্যাটে সবে শ্যামলের হাতে বানানো ভাত আর কচি পাঁঠার ঝোলটা খেয়ে একটা লম্বা ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এমন সময় বেজে উঠল ফ্ল্যাটের দরজার বেল। শ্যামল দরজাটা খুলতেই তাকে প্রায় ধাক্কা মেরে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল প্রিয়া। প্রিয়ার অমন অবস্থা দেখে শ্যামল চিৎকার করে রক্তিমকে ডাকল। রক্তিম বলল, এ কি প্রিয়া, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? রক্তিম, তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তো? অবশ্যই। এই কথাটা আবার তুমি জিজ্ঞাসা করছো আমাকে? চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। এসব কি বলছো? কি হয়েছে তোমার? আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, খুব তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দেবে। সেই জন্যই আজ আমি এখানে ছুটে ছুটে এসেছি। হ্যাঁ, সবই বুঝেছি, কিন্তু এখন পালিয়ে গিয়ে বিয়ে করলে আমি সংসার চালাবো কি করে? তোমায় খাওয়াবো কি? এছাড়া আমাদের দুজনের ক্যারিয়ারের কি হবে? বুঝেছি, তার মানে তুমি কিচ্ছু করবে না, তাই তো? খুব সহজেই আমাকে অন্য কারোর হয়ে যেতে দেবে, তাই তো? বিয়ে তো করে নিতেই পারি, কিন্তু তারপরে কি হবে? আমাদের ভবিষ্যতের কথাটাও তো ভেবে দেখতে হবে। ও, বুঝে গেছি। তোমার মুরত কতখানি সেটা আমি বুঝে গেছি। আমার সাথে শুধু কি কারণে মিশেছো তাও আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সবই তোমার ছলনা ছিল, তাই না? প্রিয়া, এসব তুমি কি বলছো? মাথাটা কি গেছে? আমি তোমায় সত্যিই ভীষণ ভালোবাসি। থাক, তোমার মুখে
ভালোবাসা কথাটা শুনতে আর চাই না আমি। থাক, ভীতু কাপুরুষ কোথাকার। আজকের পর থেকে আমাকে কোনোদিনও ফোন করা তো দূর, তোমার মুখটা পর্যন্ত আমি দেখতে চাই না। আসি আমি। প্রিয়া, প্রিয়া যেও না, যেও না, দাঁড়াও, দাঁড়াও প্রিয়া, প্লিজ, প্লিজ আমায় ভুল বুঝো না প্রিয়া, প্রিয়া প্লিজ। সেই দিনই প্রিয়া রক্তিমের সাথে সব সম্পর্কের ইতি টেনে এক রাশ বুক ভরা অভিমান আর চাপা কষ্ট নিয়ে শ্যামলের ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। ওদিকে রক্তিম বুকের ভিতর থেকে গলা পর্যন্ত তলা পাখিয়ে উঠে আসা বেদনাটা নিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। মনের ভিতরটা তখন তার উথাল পাতাল হয়ে চলেছে। সে ভেবে চলেছে, সত্যি কি প্রিয়া তার সাথে সম্পর্কের ইতি টানল, নাকি এটা প্রিয়ার সাময়িক একটা অভিমানের সুর। এই ঘটনার পর কেটে গেছে প্রায় 3 মাস। রক্তিম পাগলের মতো প্রিয়াকে ফোন করে গেছে, কিন্তু প্রিয়াকে ফোনে পায়নি। উপরন্তু ক্রমাগত সুইচড অফ বলছে। তাই কোনোভাবেই রক্তিম আর প্রিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এরপর প্রায় 6 মাস বাদে একদিন রাত্রি ঠিক 12টার সময় রক্তিমের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। রক্তিম ফোনটা ধরতেই ওপার থেকে অপ্রত্যাশিতভাবে শুনতে পায় প্রিয়ার গলা। প্রিয়া বলে ওঠে, হ্যালো রক্তিম। কে? প্রিয়া? এই কয়েক মাসে আমার গলাটাও ভুলে গেছো দেখছি। আমি তোমায় পাগলের মতো খুঁজেছি প্রিয়া, ক্রমাগত ফোন করেছি, তোমার বন্ধুদের কাছেও খোঁজ নিয়েছি, তোমার দেশের বাড়ির ঠিকানাটা যে। থাক না, এসব থাক রক্তিম। এইসব ফেরিস্তি শুনে এখন আর কোনো লাভ নেই। একটা কথা বলি তোমায়, যদি তুমি আমায় সারাটা জীবন নিজের কাছে আটকে রেখে দেওয়ার মতো কোনো উদ্যোগ নিতে, তাহলে হয়তো আমার জীবনটা আজকে অন্যরকম হতো। ওদিকে তোমায়ও পাগলের মতো আমাকে খুঁজে বেড়াতে হতো না। প্রিয়া, প্রিয়া, আমি এখনো তোমাকে খুব ভালোবাসি, আমি তোমায় খুব মিস করি, আমি তোমায় 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 এখনো হারাতে চাই না। তুমি আমায় জেনে বুঝেই হারিয়ে ফেলেছ রক্তিম। আজ আমি বড় স্ত্রী, তোমাকে শুধু এইটা বলতে ফোন করেছি যে আজকে শ্যামলের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান আর্ট থিওরির বই আমি রেখে এসেছি। বইগুলো তুমি আমাকে দিয়েছিলে, তাও জন্মদিনে। সময় করে নিয়ে নিও, আমি আর কিছু পুরনো স্মৃতি রাখতে চাই না। ভালো থেকো, শুভরাত্রি। ফোনটা রেখো না প্রিয়া, প্লিজ 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 একটু কথা বলো প্লিজ। সরি রক্তিম, আমাকে এবার রাখতে হবে। আর হ্যাঁ, আমাদের সব কথা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। রাখছি। প্রিয়া। সেই যে প্রিয়া ফোনটা কেটে দিয়েছিল, তারপর আর প্রিয়ার কোনো ফোন আসেনি। এখন ঘড়িতে রাত্রি 2:45। এসি গাড়িতে বসেও রক্তিমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সত্যি, প্রাক্তনের কথা ভাবতে বসলে বোধহয় বেশিরভাগ জনেরই কপালে ঘাম হয়। প্রিয়ার কথা ভাবতে ভাবতে এক মনে বিভোর হয়ে কখন যে এতটা রাস্তা চলে এসেছে তা ভেবে নিজেই একটু অবাক হয়ে যায় রক্তিম। হাইওয়েটা ভীষণ রকমের ফাঁকা, শুনশান। মাত্র গুটি কয়েক গাড়ি আশপাশ দিয়ে নিজেদের গন্তব্যে ছুটে চলেছে। রক্তিম ফাঁকা হাইওয়েটার দিকে তাকিয়ে নিজেই একটু মুচকি হেসে মনে মনে ভাবে, সিনেমাতে এমন হাইওয়েতেই সাদা কাপড় পরা ভূত দাঁড়িয়ে আছে দেখায়।
মুখের হাসিটা মেলাতে না মেলাতেই এমন সময় তার চোখে পড়ে হাইওয়েটা ঠিক যে পাশটা থেকে বাবলা বন শুরু হয়েছে, একদম সেই মুখটাতেই একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। এত রাত্রে একজন মহিলাকে এই শুনশান হাইওয়েতে দাঁড়িয়ে থাকতে দেখে অবাকই হয় রক্তিম। সে একবার চোখটা কচলে ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখে, না, তার কোথাও ভুল হচ্ছে না। ওই অদূরে সত্যি সত্যি একজন মহিলাই দাঁড়িয়ে আছেন। রক্তিম একবার ভাবে ওনার সামনে গাড়িটা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে কোথাও কোনো সমস্যায় পড়েছেন নাকি, কিন্তু পরক্ষণেই মনে হয় যদি ওই মহিলাটির কোনো অসৎ উদ্দেশ্য থাকে তখন কি হবে। রক্তিম নিজের মনকে বুঝিয়ে গাড়িটা না থামানোর সিদ্ধান্তই নেয়। কিন্তু ওই যে কথাতে আছে, মানুষ ভাবে এক অথচ হয় আর এক। রক্তিমের গাড়িটা মহিলাটির কাছাকাছি আসতেই ওই মহিলাটি হাত নাড়িয়ে রক্তিমকে গাড়ি থামানোর জন্য অনুরোধ করতে থাকেন। রক্তিম কি করবে বুঝতে পারে না। একে এত রাত, তার উপরে এমনভাবে একজন মহিলা, তাও আবার অচেনা, তাকে গাড়িতে তোলা। সে ওই মুহূর্তে ভীষণ অসহায় হয়ে পড়ে। রক্তিম খেয়াল করে মহিলাটির পরনে একটা দামি ঘাগরা জাতীয় পোশাক থাকলেও মুখের অর্ধেকটা একটা ওড়না দিয়ে ঢাকা। মহিলাটিকে ক্রমাগত হাত নাড়াতে দেখে রক্তিম তার গাড়িটা ওনার সামনে অবশেষে থামিয়েই দেয়। রক্তিম গাড়িটা থামানো মাত্রই মহিলাটি হুড়মুড়িয়ে গাড়ির সামনে আসে এবং তার মুখের ওড়নাটা সরায়। রক্তিমের মহিলাটির মুখটা দেখা মাত্রই সারা গায়ে একটা অদ্ভুত ধরনের অনুভূতি হয়। সেই অনুভূতিতে মিশে থাকে বিস্ময় এবং নিজের চোখকে বিশ্বাস না করার একটা জোরালো প্রবণতা। রক্তিম আস্তে করে গাড়ির কাঁচটা নামায়। ওদিকে তখনও গাড়ির ভিতরে লুপে বেজে চলেছে সেই গানটা। তারপর সে মৃদু স্বরে জিজ্ঞাসা করে, প্রিয়ানা, আমাকে চিনতে পারছো? আমি রক্তিম। রক্তিম? হ্যাঁ, বুঝেছি। তোমাকে ভুলবো কি করে বলো? আচ্ছা, বলছি, গাড়ির দরজাটা খুলবে তো, নাকি আবারও আমাকে একা ফেলে গাড়ি হাঁকিয়ে চলে যাবে? একটু লিফট পেতে পারি? এই না না না, ভেরি সরি, উঠে পড়ো। তোমাকে এত বছর পর এখানে দেখবো ভাবতেই পারিনি। মানুষ যা ভাবে তা কি সবসময় হয় বলো? তা যা বলেছ। আচ্ছা, এত রাত্রে তুমি এখানে, কি ব্যাপার? আসলে এখানে এসেছিলাম কাকার বাড়িতে, ওই সম্পত্তির ব্যাপারে কথা বলতে আর কি। একা এসেছ? হ্যাঁ, একাই। আমার বরের আবার আমার বাপের বাড়ির ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা। আর বলো না, কথার মাঝখানে কাকার ছেলে এমন হুট করে অশান্তি শুরু করলো, আমি রাগের চোটে বেরিয়ে এসেছি। তুমি এখনো কি সেই একই রকমের রাগী অভিমানী আছো? তবে তুমি যাই বলো, এত রাত্রে এভাবে একা বেরিয়ে কিন্তু ঠিক করনি। কত কাজই একা একা করে ফেললাম, সব সময় কি আর দোকা পাওয়া যায়? তাও তোমার বরকে তো একটা কল করতে পারতে, দিনকাল ভালো নয়। না গো, কোনো উপায় ছিল না। এছাড়া বুঝতেই তো পারছো, এখন ওকে ফোন করলে অকারণে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো।
আমি সেই মানসিক পরিস্থিতিতেও নেই, তাই ফোন করিনি। আর তুমি তো আমাকে চেনোই। তোমার সাহস আছে বলতে হবে। আচ্ছা, হাজব্যান্ড কি করেন? ওদের ফ্যামিলি বিজনেস আছে। কাওয়ার্ড হওয়ার থেকে সাহসী হওয়া ঢের ভালো, কি বলো? জানি তোমার আমার ওপরে অনেক রাগ, ঘেন্না, অভিমান জমে আছে, কিন্তু বিশ্বাস করো আমি তখন সম্পূর্ণ নিরুপায় ছিলাম। তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। ইনফ্যাক্ট এখনো আমি তোমাকে ভীষণ মিস করি। থাক, ওসব কথা থাক। তা বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, আমি জানি আমার কথা তোমার এখন আর সেভাবে বিশ্বাস হবে না, কিন্তু আমি যা বললাম তা এক বর্ণও মিথ্যে নয়। আমি তোমাকে আজও থামো না। আসলে কি জানো তো, মানুষের কিছু কিছু কাজ তাকে আর তার কথাকে ভীষণভাবে মেকি করে তোলে। আমরা বরং এখন অন্য টপিকে কথা বলি। পুরনো সব কিছু না হয় পুরনো সিন্ধুকেই তোলা থাক। না প্রিয়া, আমি চাই তোমার অভিমান, রাগ, ঘেন্না সব কিছু ঘুচিয়ে দিতে। একবার যখন একটা সুযোগ পেয়েছি, কিছুতেই হাতছাড়া করতে চাই না আমি। তাই বুঝি? তা আমাকে দেখেই বুঝি তোমার এত অনুভূতি এখনই সব মনের কোণে হাজির হয়েছে? কই, এতদিন তো হয়ে গেছে, একবারও তো আমার খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করনি তুমি। মনে যে হয়নি তা নয়, কিন্তু সাহসে কুলোয়নি। তবে আমি আজ সব ভয় কাটিয়ে মনের সব কথা বলে সমস্ত অপরাধ স্বীকার করে ক্ষমা চাইব। এতটা পর্যন্ত এক নাগাড়ে কথা বলে একটু হাঁপ ছাড়ে রক্তিম। প্রিয়ার মুখে কিন্তু কোনো কথাই নেই। রক্তিম গাড়িটাকে ধীরে ধীরে সাইড করে, তারপর গাড়ির দরজাটা খুলে নিচে নেমে আসে। প্রিয়ার দিকের দরজাটাও খুলে দেয়। তারপর প্রিয়াও গাড়ি থেকে নেমে বনেটের উপরে আলতোভাবে হেলান দিয়ে দাঁড়ায়। রক্তিম একটু সাহস করেই প্রিয়ার দিকে এগিয়ে আসে। তারপর মুগ্ধ হয়ে দুই চোখ মেলে তাকে দেখতে থাকে। রক্তিম এত বছর পরে যত প্রিয়াকে দেখতে থাকে, তত যেন তার মনে আবার নতুন করে প্রিয়াকে ঘিরে এক রাস মুগ্ধতা সৃষ্টি হতে থাকে। প্রিয়া ঠোঁটের কোণে একটু হাসি এনে রক্তিমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি দেখছো অমন করে? আমি কিন্তু এখন আর সেই কচি খুকিটি নেই। কচি খুকিতেও যেমন সুন্দরী ছিলে, এখনো ঠিক তেমন সুন্দরী আছো। সেই অপূর্ব দুটো টানা টানা চোখ, তীক্ষ্ণ। থাক না, এখন আর তোমার মুখে আমার রূপের প্রশংসা শোনার বিন্দুমাত্র ইচ্ছেটুকু নেই। তার থেকে বরং তোমার খবর শুনি। তা কি করছো আজকাল? বউ কি করে? সে কেমন? সরি, আমারই ভুল। হ্যাঁ, এই তো 3 বছর হলো বিয়ে করেছি। বউ আমার হাউসওয়াইফ, খুবই শান্ত প্রকৃতির মেয়ে। তবে গত বছর ওর মিসক্যারেজ হয়, সেটা নিয়েই দুজনেই একটু ঘেঁটেছিলাম আর কি। অবশ্য আবার খুব শিগগিরই প্ল্যান করছি, দেখা যাক। বাহ, দেখো, দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, যে কোনোভাবেই আসতে পারে। তবে আপসেট হয়েও না, সব ঠিক হয়ে যাবে। ও একটা কথা, তোমাকে দেখে কিন্তু বোঝাই যায় তোমার বউ তোমার ভীষণ যত্ন আত্তি করে। হ্যাঁ, তা অস্বীকার করব না। ও আমার খুবই খেয়াল রাখে। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও তো, ফোনটা ধরে নিই। মনে হচ্ছে তোমার বউই ফোন করেছে, যাও। হ্যাঁ হ্যাঁ, বলো।
এখন প্রায় 3:30 বাজে, তুমি ঘুমোওনি কেন? আরে প্লিজ চিন্তা করো না, আমি চলে আসবো ঠিক সময়ে। তুমি বললেই বুঝি আমার সব চিন্তা ঘুচে যাবে? আমার খুব চিন্তা হয়, তুমি তো একটুও বোঝো না। ইতি, তুমি নিশ্চয়ই আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছো, বুঝতেই পারছি। শোনো না, কেঁদো না প্লিজ, লক্ষ্মী আমার। আমি একদম সঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যাব, আর একটু ওয়েট করো, আমি আসছি তো। তাহলে এখন রাখি, কেমন? গাড়ি চালাচ্ছি তো। তোমার বউ তো দেখছি তোমাকে চোখে হারায়, তবে একটা কথা না বললেই নয়, এখনো মিথ্যে বলতে গেলে তুমি ভালো মতোই হোঁচট খাও। এটা দেখে খুবই অবাক লাগছে। না মানে? বুঝেছি, প্রাক্তন আর বর্তমানের মাঝে তুমি চিঁড়ে চ্যাপটা হয়ে গেছো। যাকে ভোর হতে আর বেশি দেরি নেই, চলো এবারে আবার রওনা দিই। হ্যাঁ চলো। ও হ্যাঁ, আর কথায় কথায় জিজ্ঞেস করা হয়নি, তুমি কোথায় নামবে, মানে কোথায় থাকো? সরি, তোমার আজকে আমার জন্য খুব ভোগান্তি হবে বলো। আমি উড়ে এসে জুড়ে বসলাম। আরে আমি আসলে থাকি ওই হাওড়া বেনেপলের কাছে, তবে তুমি আমায় না ওই টোল ট্যাক্সের ওখানে নামিয়ে দিলেই হবে। এই একদম এসব বলবে না, আমি তোমাকে একদম তোমার বাড়ির দোরগোড়াতেই নামিয়ে দিয়ে আসবো। আজ্ঞে না স্যার, আপনাকে আর অতটা কষ্ট করতে হবে না। আপনি যে আমায় এতটা পথ নিয়ে এলেন, এতেই আমি খুশি হয়ে গেছি। তুমি যে কি বলো না। আচ্ছা প্রিয়া, মোটামুটি মিনিট 20-25-এর ভিতরেই তো তুমি নেমে যাবে, তাই তোমার ফোন নাম্বারটা যদি দিয়ে যেতে। ফোন নাম্বার দিয়ে কি হবে শুনি? এখন আমি ভীষণ ভিআইপি, কিন্তু যোগাযোগ করা অত সহজ না। বুঝলাম, নাম্বার দিতে চাও না, মানে যোগাযোগটা থাকুক সেটা চাও না। ঠিক আছে, তাহলে যাওয়ার আগে এটুকু তো বলে যাও, এখন কেমন আছো, তোমার বর কেমন মানুষ, তারপর আমার সাথে যোগাযোগ বন্ধ হওয়ার পর কি হয়েছিল। ফোনে যোগাযোগ রেখে কি হবে? আমি তো তোমার সাথে শুধু ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতে চাইনি, আমি তো আজীবন তোমার সাথেই থাকতে চেয়েছিলাম। আমি জানি আমাকে তুমি কোনোদিনই ক্ষমা করতে পারবে না, তবু এখন কেমন আছো সেইটুকু যদি বলো। যদিও কিছুটা আমি আজ করতে পেরেছি, তবু। বেশ, তবে নামার আগে না হয় বলেই যাই। তুমি আমার পাশ থেকে সরে দাঁড়াবার পরে বাবা আমায় দেশের বাড়িতে নিয়ে যান, বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। প্রায় প্রতিদিন আমায় সংসেজে এক একজন পাত্রপক্ষের কাছে বসতে হতো। তখন আমার প্রতিটা রাত কাটত কেঁদে কেঁদে। প্রত্যেক দিনই সকাল হলে ভাবতাম, এই বুঝি তুমি এলে। জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই কাঁদতাম। তারপর আস্তে আস্তে সব আশা একদিন শেষ হয়ে গেল। আমার মনের খবর না জেনেই বাবা আমাকে পাত্রস্থ করলেন। তারপর কয়েক মাস বাদে তোমাকে রাত্রিতে ফোন করে বিয়ের খবরটা দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু এখন খুব ভালো আছি। কোনো রকমের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কিছুই তেমন গায়ে লাগে না আর। প্রিয়া, আমি তোমাকে যোগাযোগ করার খুব চেষ্টা করেছিলাম, আমি তোমাকে হারাতে চাইনি, এমনকি আজও চাই না। রক্তিম, চেষ্টা করা আর উদ্যোগ নেওয়ার ভিতরে না বিস্তর ফারাক আছে, জানো তো। আর একটা কথা, তুমি আমার ব্যাপারে আর ভেবো না। আসল ভাবার সময় তো বহু আগেই পেরিয়ে গেছে। এখন আমি অতীত। তাই তোমাকে বলবো, যে বর্তমানে আছে তাকে নিয়ে তুমি ভালো থাকো, চুটিয়ে সংসার করো।
তবে মাঝে মাঝে কখনো যদি আমার কথা হুট করে মনে পড়ে যায়, তাহলে সেই ভাবনাটা অহেতুক আর অপ্রয়োজনীয় ভেবে মন থেকে চিরতরে বার করে দিও। হ্যাঁ, বলছি যে এবারে গাড়িটাকে বাঁ দিক করে সাইড করো, নামবো আমি। প্রিয়া, প্রিয়া, তুমি সত্যি চলে যাবে? আমাকে কি কোনোদিনও ক্ষমা করতে পারবে না তুমি? আমার চলে যাওয়াটা তো তোমার কাছে আজ নতুন নয় রক্তিম। সত্যিটা হলো, বহুদিন আগেই আমি তোমার জীবন থেকে চলে গেছি। যাই হোক, এবার আমি আসি। খুব ভালো থেকো। আর হ্যাঁ, তোমাকে আমি আমার বিয়ের দিনই ক্ষমা করে দিয়েছিলাম, না হলে নতুন সংসারে মন বসাতে পারতাম না যে। একটা মিথ্যে আশা সব সময় আমাকে কুরে কুরে খেত। সাবধানে যেও প্রিয়া, খুব ভালো থেকো। নিয়তিতে ছিল বলেই এমন করে আজ আমাদের আবার দেখা হয়ে গেল। হ্যাঁ, এইটাই আমাদের শেষ দেখা। আসি তাহলে, ভোর হয়ে এলো। থ্যাংক ইউ ফর দ্য লিফট। আসি। হ্যাঁ। প্রিয়া গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে সামনের রাস্তার দিকে এগিয়ে যায়। রক্তিম হাঁ করে প্রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তখন তার মনে চলছে দারুণ গতিতে বয়ে চলা এক অশান্ত কাল বৈশাখী ঝড়। রক্তিমের খুব ইচ্ছা করছে এক ছুটে প্রিয়ার পথ আটকে দাঁড়িয়ে বলে, যেও না, যেও না তুমি, আমি তোমাকে কিছুতেই আর হারাতে দেব না, কিছুতেই না। কিন্তু পরক্ষণেই মনে হয় ইতির কথা। রক্তিম গাড়িটা স্টার্ট দেয়, মনে মনে ভাবে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে ইতিকেও সরি বলতে হবে, কাছে টেনে নিতে হবে। বহুদিন সেই ইতির উপরে অভিমান করে তাকে অনেক কষ্ট দিয়েছে। এমন সময় ইতিকে নিয়ে ভাবনার মাঝেই রক্তিমের ফোনে ইতির ফোন আসে। হাসি মুখে রক্তিম ফোনটা ধরে বলে, এই যে পাগলি, সারাটা রাত আমার জন্য ওয়েট করে না ঘুমিয়ে কাটিয়ে দিলে, তাই তো? তোমার জন্যই তো ওয়েট করছি, অন্য কারোর জন্য তো নয়। বলছি, আর কতক্ষণ লাগবে? আরে বাবা, আসছি আসছি, ওই ধরো আর 1-1.5 ঘন্টা লাগবে ম্যাক্স টু ম্যাক্স। এই শোনো না, একটু লুচি আর সাদা আলুর চচ্চড়ি বানাবে প্লিজ? ওকে, ডান। কাঁটায় কাঁটায় ঠিক 7টার সময় রক্তিম নিজের ফ্ল্যাটে পৌঁছায়। ফ্ল্যাটের দরজাটা খুলে সে ঘরে ঢুকতে না ঢুকতেই ইতি তাকে সপাটে জড়িয়ে ধরে। রক্তিমও ইতিকে নিজের বুকের ভিতরে টেনে নেয়। রক্তিমের ওই মুহূর্তে কেমন যেন অদ্ভুত ভালো লাগা কাজ করে, নিশ্চিন্ত বোধ হয়। ইতি আস্তে করে নিজের মুখটা রক্তিমের কানের কাছে নিয়ে গিয়ে বলে ওঠে, বসো, লুচি তরকারি নিয়ে আসছি, সব রেডি হয়ে গেছে। বেশ, তাহলে ঝটপট হাত মুখ ধুয়ে নি। ইতি রান্নাঘরে লুচি আনতে যায়। রক্তিম হাতটা ধুয়ে টেবিলে বসে, তারপর আলস্যভাবে টিভির রিমোটটা হাতে নেয়। টিভিতে তখন খবর চলছে। সারা রাতের ক্লান্তি সত্ত্বেও রক্তিমের মনে যে অদ্ভুত অনুভূতির চোরা স্রোত বয়ে যাচ্ছিল, তাতে গা ভাসিয়েই সে উঠে গিয়ে রান্নাঘরে পিছন থেকে ইতিকে জড়িয়ে ধরে। ইতি চমকে গেলেও সে নিজেকে রক্তিমের কাছে সঁপে দেয়। তারপর রক্তিম ইতিকে জড়িয়ে ধরে
কপালে একটা চুমু খেয়ে বলে, তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? সাত সকালে খবর চালিয়ে রেখেছো কেন? তুমি কি হেডলাইনগুলো দেখেছো? দূর, এখন কি হেডলাইন দেখার সময় নাকি? আরে ছাড়ো, আদিক্ষেতা করো না, তেলটা জ্বলে যাচ্ছে। আর পারলে গিয়ে খবরটা শোনো, তাহলেই বুঝবে সকাল সকাল কেন আমি খবর শুনছি। এখন আপনাদের যে খবর দেখাচ্ছি, মধ্যরাতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ভয়ানক মর্মান্তিক দুর্ঘটনা, যা শুনলে আপনাদের গায়ের রক্ত হিম হয়ে যাবে। আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুমন দাসের কাছে। সুমন, শুনতে পাচ্ছ? সুমন, যদি আমাদের বলো ঘটনাটা ঠিক কিভাবে এবং কখন ঘটলো। হ্যাঁ সন্দীপ দা, আমি ক্যামেরা পার্সন মিঠুনকে দেখাতে বলবো। এই মুহূর্তে রাজ্য পুলিশের লোকাল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করছেন। ফরেনসিক টিম আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে। যেহেতু এক্সপ্রেসওয়ের এই অংশটা জনবসতিহীন, তাই ময়না তদন্তের আগে এই মুহূর্তে মৃত্যুর সঠিক সময়টা বলা সম্ভব নয়। মৃত্যুর সঠিক সময়টা বলা সম্ভব নয়, সেটা আমি বুঝলাম, কিন্তু সুমন, আরেকটু যদি বিস্তারিতভাবে আমাদের এই ঘটনাটা সম্পর্কে বলো। এখানে কি কোনো প্রত্যক্ষদর্শী ছিল? রাস্তায় কেউ ছিল বা কাউকে কি দেখতে পাচ্ছ এখানে? হ্যাঁ সন্দীপ দা, তোমাকে এটাও জানিয়ে রাখি, যেহেতু এক্সপ্রেসওয়ের এই অংশটা জনবসতিহীন, তাই হ্যাঁ সুমন শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাচ্ছ সুমন? কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হলেও কিছু যোগাযোগের অদৃশ্য কিছু সুতো আমাদের কোনো না কোনোভাবে সারা জীবন যুক্ত করে রাখে। কখনো কখনো কিছু ঘটনা আমাদের বিশ্বাসের সত্যতাকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সে কোনো ভালো ঘটনাই হোক কিংবা কোনো দুর্ঘটনা, যেমনটা ঠিক সেই দিন রাত্রে রক্তিমের সঙ্গে ঘটেছিল। আমরা কেউই জানি না খবরটা পুরোপুরি শোনবার পর রক্তিম আর ইতির জীবনে আদৌ কোনো পরিবর্তন এসেছিল কিনা। তবে এতক্ষণে নিশ্চয়ই আপনারা আঁচ করতে পারছেন যে এটা নিছকই একটা প্রেমের উপাখ্যান নয়। ময়না তদন্তের পর জানা গিয়েছিল, রাত 2টো নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন হাওড়া বেনেপোল নিবাসী শ্রীমতী প্রিয়া তালুকদার। নমস্কার, আমি প্রকাশ তালুকদার, আর আমার গল্প আজ এখানেই শেষ হলো।